প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। প্রথম ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের নামকরণ বা যে বিষয় কোড, তারপরে মার্ক ডিস্ট্রিবিউশন, ক্রেডিট, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার, অর্থাৎ ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে প্রথম চ্যাপ্টারে যে আলোচনা, সেখান থেকে হালকা আলোচনা আমি শুরু করেছিলাম। তো ওই ভিডিওটা আমি যত সময় যাবত করেছিলাম, অর্থাৎ যে যে আলোচনা করেছিলাম সেই সব আলোচনা ওই ভিডিওটায় ছিল না, কারণ আমার ফোনে ওই সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করতে পারেনি, যেহেতু আমার এই মেমোরিতে এনাফ ফ্রি স্পেস ছিল না। তো আমি ভিডিওটা করার পরে দেখলাম যে সম্পূর্ণ ভিডিও আমার রেকর্ড হয়নি। আমি প্রায় 35-40 মিনিট ক্লাসটা করেছিলাম, কিন্তু রেকর্ড হয়েছিল মাত্র 18-19 মিনিটের মতো। তো যাই হোক, যে আলোচনাগুলো ওই দিন বাদ পড়ছে সেই আলোচনাগুলো আজকে আবার রিপিট করতেছি। তারপরে আরো সেকেন্ড চ্যাপ্টার থেকে কিছু হালকা আলোচনা করব আমরা। তো যাই হোক, ওই দিন আমরা আমাদের প্রথম চ্যাপ্টারের যে ফার্স্ট টপিকস ইলেকট্রিসিটির সংজ্ঞা বা এর নেচার সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে এই অ্যাটমের স্ট্রাকচারটা আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেটা হয়তো ওই ভিডিওটার ভিতরে ছিল না। তো যাই হোক, অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে আমরা আজকে আবার আলোচনা করব। অ্যাটম কি এটা আমরা সবাই জানি। তোমরা ইতিমধ্যেই ক্লাস 8 বা 9-10-এ তোমরা কিন্তু অ্যাটম সম্পর্কে পড়ে আসছো, সবাই পড়ছো। যদি কেউ সায়েন্সে না পড়ে থাকো, সেও কিন্তু ক্লাস 8-এ সাধারণ বিজ্ঞানে অ্যাটম সম্পর্কে অবশ্যই পড়ছো। তো আমি ধরে নিলাম সবাই এ সম্পর্কে জানো, তারপরে জাস্ট একটু মনে করে দিতে চাচ্ছি, বা যেহেতু সিলেবাসে আছে একটু আলোচনা করব। তোমাদের যাদের জানা আছে, আমি যে আলোচনা করবো তার চেয়ে অনেক ভালো অনেকের জানা আছে। আবার কেউ কেউ এমন থাকতে পারে যার হয়তো এই মুহূর্তে মনে নাই, অথবা অতটা ভালোভাবে শেখা হয়নি। একটা কথা বলে রাখি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু প্রথম সেমিস্টারে, তোমরা অবশ্যই জানো যে আমাদের এই পলিটেকনিকে কিন্তু সব ধরনের স্টুডেন্ট আসে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, টেকনিক্যাল, মাদ্রাসা থেকে সায়েন্স বা মাদ্রাসার আর্টস, এরকম সব সেক্টর থেকে স্টুডেন্ট আসার কারণে দেখা যায় যে এখানে কোনো স্টুডেন্টের বেসিক খুব ভালো থাকে, আবার কোনো স্টুডেন্টের বেসিক খুব খারাপ থাকে। কারণ আসলে এক একটা বোর্ড আলাদা আলাদা। জেনারেল বোর্ডগুলো ধরো সব এক ক্যাটাগরি হলো, মাদ্রাসা বোর্ড আলাদা, টেকনিক্যাল বোর্ড আলাদা। তো দেখা যায় সিলেবাসও কিছুটা আলাদা বা পড়াশোনার মান অনেক পার্থক্য। তো সেই হিসেবে যারা খুব ভালো এই রেজাল্ট করে আসছো বা যাদের অরিজিনালি বেসিক ভালো, তাদের হয়তো বা এই আলোচনাগুলো মনে হবে যে অপ্রয়োজনীয়, বা এগুলো তো আমি 9-10-এ পড়ে আসছি, এগুলো আবার কেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে এখানে আসলে অনেক কিছু দুর্বল স্টুডেন্ট চলে আসে যে কোনোভাবে, যেহেতু এখানে কোনো এডমিশন সিস্টেম নেই। তো তাদের কথাও মাথায় রেখে কিন্তু আমাদের লেকচার দিতে হয়। সেই হিসেবে আমাদের এই কোর্স কারিকুলামটাও সেরকমই সাজানো আছে। তো সেই হিসেবে আমাদের আলোচনাটা করতে হয় আর কি। তো যাই হোক, আমরা অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যেটা আমরা জানি যে পদার্থের অতি ক্ষুদ্র কণাকে আমরা পরমাণু বা অ্যাটম বলি। ডাল্টনের পরমাণুবাদে আমরা এটা পড়ে আসছি। তো এই অ্যাটমকে আবার আমরা জানি যে এটাকে ভাঙা যায়। ডাল্টনের পরমাণুবাদে আমরা জানতাম যে এটাই ক্ষুদ্রতম কণা, ডাল্টনের মতবাদ এটা ছিল। পরবর্তীতে দেখা গেল যে না, এই অ্যাটমকেও ভাঙা যায়, বা এর ভিতরে ভাঙলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত বা বিভিন্ন কক্ষপথ। নিউক্লিয়াসের মধ্যে দুইটা কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন, এবং এই নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী বা 2n স্কয়ার সূত্র অনুযায়ী এই ইলেকট্রন নামে আর একটা কণা থাকে, যে কণাটা এই বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। তো এই ধরনের পড়াশোনা আমরা করেছি। আর এই ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে এবং প্রোটন পজিটিভ চার্জ বহন করে। আর যে নিউট্রনটা বললাম, এটা সাধারণত কোনো চার্জ, সাধারণত কি এটা চার্জ নিরপেক্ষ। ইলেকট্রনের তেমন কোনো ভর নাই,
প্রোটন এবং নিউট্রনের ভর থাকে, যার জন্য একটা অ্যাটমের প্রায় সম্পূর্ণ ভরটাই তার কেন্দ্রে থাকে। তো এই হলো সাধারণ একটা অ্যাটমের আলোচনা। আরেকটা মৌলিক তথ্য হচ্ছে যে একটা অ্যাটমে যতগুলো ইলেকট্রন থাকে, স্বাভাবিক অবস্থায় যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, বা যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। যদি এই ইলেকট্রন কম বেশি হয়ে যায় তাহলে সেটা চার্জ বা আধান হয়ে যায়, অর্থাৎ চার্জিত হয়ে যায়, নেগেটিভ চার্জে চার্জিত অথবা পজিটিভ চার্জে চার্জিত। যদি কোনো অ্যাটম থেকে ইলেকট্রন বিচ্যুতি ঘটে বা ইলেকট্রন চলে যায় তাহলে সেটা কি হয়, একটা পজিটিভ আধান হয়। আর যদি কোনো কারণে ইলেকট্রন এটা ইন করে বা ইলেকট্রন বেড়ে যায় তাহলে সেটা নেগেটিভ চার্জে চার্জিত হয়, কারণ ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ। তো এই তথ্যগুলো আমাদের জানাই আছে। আর ইলেকট্রনের যে আমাদের কক্ষপথ, সেই কক্ষপথ অনেক বড় আলোচনা আছে। আমরা সেই বিস্তারিত আলোচনা কিন্তু বইয়েও করা নাই। আমরা শুধু মেইন যে প্রধান কক্ষপথ বলে যেটাকে, অর্থাৎ 2n² সূত্র অনুযায়ী যেটা আমরা বিন্যাস করতে পারি, সেইটা একটু আলোচনা করব। আর একটা তথ্য তোমাদের দিয়ে রেখে জানা আছে যদিও, যে সাধারণত এই যে তিনটা কণার কথা আমরা বললাম, এই তিনটাকে স্থায়ী কণা বলে, অর্থাৎ মৌলিক তিনটা স্থায়ী কণা বা কণিকা। যে কণিকাগুলো সাধারণত সকল পরমাণু বা সকল অ্যাটমেই থাকে। অনলি হাইড্রোজেনে মেবি আমাদের নিউট্রনটা থাকে না, ইলেকট্রন প্রোটন থাকে, আর বাকি সব অ্যাটমই কিন্তু এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থাকে। তো এইগুলোকে আমরা বলবো স্থায়ী কণিকা। এছাড়াও আরো কিছু অস্থায়ী কণিকা বিভিন্ন অ্যাটমে থাকে। তার মধ্যে যেমন হতে পারে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পজিট্রন, এই ধরনের কিছু কণিকা কোনো কোনো অ্যাটমে থাকে, কিছু সময়ের জন্য আবার থাকে না। যদিও এই বিষয়গুলো তো আসলে অনেকটাই পরীক্ষা নির্ভর বা কল্পনা নির্ভর। আসলে বাস্তবে এগুলো যে দেখে, এই চোখে দেখে একটা পড়ার মতন বিষয় না। তো সেই হিসেবেই তোমাদের এগুলো করতে হবে। তো যাই হোক, যদি আমি একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি 2n² সূত্র অনুযায়ী, দেখো আমি এখানে অ্যালুমিনিয়াম কেন করলাম, কারণ অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়। এই পদার্থটা সবচেয়ে বেশি কেন সেটা আমি বলতেছি একটু পরে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি। পারমাণবিক সংখ্যাটা কি? প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা আমরা জানি 13। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 13, তাহলে আমরা বললাম স্বাভাবিক অবস্থায় যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। তাইলে প্রোটন যদি 13টা হয় তাহলে ইলেকট্রন 13টা। তাহলে 13টা ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে কিভাবে বিন্যস্ত হবে আমি বললাম 2n² সূত্র অনুযায়ী। এখানে n মানে হচ্ছে কি নাম্বার অফ এই আমার অরবিট বা কক্ষপথের সংখ্যা। তাহলে 2 × 1 প্রথম কক্ষপথ, 1 এর স্কয়ার মানে কি 2। তারপর দ্বিতীয় কক্ষপথ 2 × 2 এর স্কয়ার মানে কি 8। তারপর 2 × 3 এর স্কয়ার মানে কি 18। দেখো, তাহলে এটা যদি অতগুলো ইলেকট্রন থাকতো তাহলে কক্ষপথে 18টা ইলেকট্রন আমরা দিতে পারতাম, কিন্তু আমাদের টোটালি আছে 13টা। তাহলে 8 আর 2 10টা হয়ে গেছে। তাহলে শেষ কক্ষপথে আর 18টা দেওয়ার সুযোগ নেই, বাকি যে কয়টা থাকবে সেই কয়টা দিতে হবে। তার মানে 2 আর 10 আর থাকলো 3টা। এই জন্য শেষ কক্ষপথে দেখো 3টা ইলেকট্রন আছে। তো এইভাবে অবশ্যই তোমরা এটা পারবে, কারণ এগুলো করে আসছো, অনেক আরো কঠিন করে আসছো তোমরা, এসপিডি এগুলো দিয়ে করে আসছো। তো যদি আমাদের এরকম ইলেকট্রন বিন্যাস আসে, মাঝে মধ্যে আসে আমাদের, বিশেষ করে কপার বা যে তামা, অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, জার্মেনিয়াম, এই 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস আসতে পারে যে কোনো একটা। তো এই 4টা মৌলের তোমরা ইলেকট্রন বিন্যাস অবশ্যই একটু প্র্যাকটিস করবা। যাদের মনে আছে তো ভালো, যাদের নাই তাদের জন্য বলতেছি। দেখো তাহলে কি বললাম আমি, অ্যালুমিনিয়াম 13, তারপর সিলিকন 14, কপার 29, তারপর জার্মেনিয়াম 32। এই ইলেকট্রন বিন্যাস কয়টা তোমরা বাসায় করবা, প্রত্যেকে এটা খাতায় করবা। আমি টেস্ট নেব যখন, তখন কিন্তু এর থেকে প্রশ্ন দেব। তো যাই হোক, আমরা মোটামুটি ইলেকট্রন বা অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে সংক্ষেপে ধারণা সেগুলো আলোচনা করলাম। এরপরে দেখো আমাদের আছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, এর ডেফিনেশন এবং এর একক, এই সম্পর্কে একটু আলোচনা আছে। তো কারেন্টটা কি? দেখো, ইলেকট্রিসিটি প্রথমেই আমরা বলছি প্রথম ক্লাসে যে ইলেকট্রিসিটির সংজ্ঞা কিন্তু আমরা দিছি, ইলেকট্রিসিটির শ্রেণীবিভাগ দিছি।
সেখানে আমরা বলছিলাম যে ইলেকট্রিসিটি দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। এখন এই কারেন্ট ইলেকট্রিসিটিটাকেই আমরা সংক্ষেপে বলি কারেন্ট, যদিও কথাটা ভুল হয়, কারণ কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রিসিটির প্রকৃতি, ইলেকট্রিসিটিটা চলমান না স্থির, এটা কি একটা তার বিশেষণ, তাই না, বা কি বলে এটাকে, যাই হোক। তো এই ধরনের ভুলকে আমরা প্রচলিত ভুল বলি, অর্থাৎ এটা প্রচলন আছে, এটা মানুষ এই হিসেবে বুঝে বা ধরে নিয়েছে। যেমন আমরা এই যে মোবাইল ফোন, দেখো মেইন কিন্তু নাম ফোন বা দূরলাপনী, বা টেলিফোন, টেলিফোন আমরা বলতাম কি টেলিফোন, এটা কিন্তু মোবাইল কেন টেলিফোনের সাথে, কারণ এটা মুভ করতে পারে বা মুভেবল। মোবাইল মানে কি ভ্রাম্যমান, অর্থাৎ এটা নিয়ে চলাফেরা করা যায়। আগে আমাদের যে টেলিফোনগুলো ছিল সেটা কি এক জায়গায় লাগাই রাখা লাগতো, অর্থাৎ ইলেকট্রিসিটির সাথে কানেক্ট দিয়ে বা তার লাগানো থাকতো, সেটা নিয়ে কিন্তু আমরা বাজারে, মার্কেটে বা অফিসে যেতে পারতাম না। তো যেহেতু এটা নিয়ে মুভ করা যায়, এই জন্য এটার নাম হচ্ছে মোবাইল ফোন বা সেল ফোন বলতে পারি। কিন্তু এখন আমরা ফোন কথা বাদ দিয়ে আমরা কিন্তু বলতেছি শুধু ফোন। আসলে এটা কিন্তু নামটা আসতেছে না, ফোনটার প্রকৃতি বা অবস্থা কিরকম সেটা বোঝাচ্ছে। তো সেই একই টাইপের হচ্ছে এখানে আমরা বলতেছি কারেন্ট। তো এটা প্রচলিত। তো যাই হোক, কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি আমরা সংজ্ঞায় বলেছি, আগেই অনেক ধরনের সংজ্ঞা দিয়েছিলাম। আজকে আমরা ছোট সংজ্ঞা যেটা সেটাই মনে রাখবো, যে ইলেকট্রনের যে কোনো ধরনের প্রবাহকেই বলা হয় ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় কোনো কোনো রীতি অনুযায়ী সেই দিকেই ইলেকট্রিসিটি প্রবাহ ধরা হয়, কোনো কোনো রীতি বা নিয়ম অনুযায়ী তার বিপরীত দিকে ইলেকট্রিসিটির প্রবাহ ধরা হয়। বইয়ে আছে, একটু দেখে নিবা। তো ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রকাশ করা হয় আই দিয়ে। খেয়াল করো, কারেন্টকে আমরা প্রকাশ করব আই দিয়ে, অর্থাৎ এই কারেন্ট এটা হচ্ছে আই, এটার একক হবে অ্যাম্পিয়ার। তারপরে আছে আমাদের ভোল্টেজ, ভোল্টেজ এটাকে প্রকাশ করে ভি দিয়ে, এটার একক ভোল্ট। তারপরে আছে রেজিস্ট্যান্স, এটাকে প্রকাশ করে ওহম দিয়ে, ওহম। এটার একক এটাকে প্রকাশ করে আর দিয়ে, এটাকে প্রকাশ করে আর দিয়ে, এটার একক হচ্ছে ওহম, ক্যাপিটাল ওমেগা দিয়ে প্রকাশ করে। তো দেখো আমরা ইলেকট্রিসিটি কাকে বলে এটা সংজ্ঞাটা বললাম, তারপরে তার একক এবং প্রতীক কি দিয়ে প্রকাশ করে সেটা আলোচনা করলাম। এরপর ভোল্টেজটা কি দিয়ে, ভোল্টেজের সংজ্ঞাটা কি। ভোল্টেজ দেখো, ইলেকট্রন আমরা বললাম যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রন কি এমনিতে প্রবাহিত হবে? ইলেকট্রন নরমালি কিন্তু প্রবাহিত হবে না। ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য, অর্থাৎ যে ফ্রি ইলেকট্রন, তোমাদের ফ্রি ইলেকট্রনটা সেকেন্ড চ্যাপ্টারে আছে, ফ্রি ইলেকট্রন সংক্ষেপে তুমি মনে রাখো যে নিউক্লিয়াস থেকে একদম শেষ কক্ষপথের দিকে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে, যার কারণে এদেরকে সহজে একটু চাপ দিলে বা যে কোনো ধরনের একটু ফোর্স দিলে এগুলোকে প্রবাহিত করা যায়। তো এই ইলেকট্রনগুলোকে, ফ্রি ইলেকট্রনগুলোকে প্রবাহিত করার জন্য যে বল বা শক্তি বা ফোর্স আমরা ব্যবহার করি সেটাকেই বলা হয় মূলত এই ভোল্টেজ বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা বিভব পার্থক্য, বিভিন্ন ধরনের নাম আমরা ব্যবহার করে থাকি। তাইলে আমরা বুঝলাম ইলেকট্রিসিটি বা কারেন্ট কি, তারপর ভোল্টেজ কি। এখন দেখো রেজিস্ট্যান্স, এই যে আমি একটা ফোর্স দিয়ে ইলেকট্রিসিটি বা ইলেকট্রনকে প্রবাহিত করতেছি, এই ইলেকট্রন প্রবাহের পথে একটা বাধা তৈরি হবে। যে পথ দিয়ে তারা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা যত ভালো কন্ডাক্টরই হোক, তার কন্ডাক্টিভিটি যত হাই হোক, তার ভিতরে অল্প পরিমাণ থাকলেও কিছুটা বাধা বা রেজিস্ট্যান্স থাকবে বা রোধ থাকবে। এইটাকেই বলি আমরা রোধ, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথে যে বাধা সেটাকে বলি আমরা রেজিস্ট্যান্স বা রোধ। এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, এটার একক হচ্ছে ওহম। এরপরে দেখো আরেকটু আলোচনা করে দিই আমরা, কারেন্ট পরিমাপ করি আমরা কোন যন্ত্র বা মিটার দিয়ে। কারেন্ট যে যন্ত্র দিয়ে পরিমাপ করি সেটার নাম হচ্ছে অ্যামিটার। দেখো এর একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার অনুযায়ী নাম মিটারের নামকরণ করা হচ্ছে অ্যামিটার। ভোল্টেজ আমরা পরিমাপ করি
ভোল্টেজের একক ভোল্ট, এর যে পরিমাপক যন্ত্র এটার নাম হচ্ছে ভোল্টমিটার, আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ওহম মিটার। এটা সংক্ষেপে কিন্তু একক দিয়ে মনে রাখা যায়। তিনটা রাশিকেই একটা মিটার দিয়ে আবার পরিমাপ করা যায়, যেটাকে আমরা মাল্টিমিটার বলি অথবা অ্যাভোমিটার বলি। অ্যাভোমিটার কেন করো, AVO অর্থাৎ অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহম, এর সংক্ষেপে এটাকে অ্যাভো বলে। একটা মিটার, এটা সিলেক্টর নব থাকে, এটা ঘুরে ঘুরে সিলেক্ট করতে হয়। এই মিটারটাও তোমরা চেনার কথা। তো যাই হোক, এই মিটারটা প্র্যাকটিক্যালি আমরা যখন ক্লাস হবে তখন দেখাবো কিভাবে পার্ট নিতে হয়। অ্যামিটার, ভোল্টমিটার তো অবশ্যই দেখাবো। এই প্র্যাকটিক্যাল হলে গেলে আরো ক্লিয়ার তোমরা বুঝতে পারবা কিভাবে কারেন্ট ভোল্টেজ পরিমাপ করে, কিভাবে এই সার্কিটের কারেন্ট কোথায় কত অ্যাম্পিয়ার যাচ্ছে, ওহমের সূত্র টুত্র, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু দেখাবো। এরপরে দেখো এই চ্যাপ্টারে আরেকটু আছে ইফেক্ট অফ ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রবাহের ফলসমূহ। অর্থাৎ কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন আমরা কি কি প্রতিক্রিয়া দেখতে পাই। যেমন নরমালি আমরা দেখতে পাই একটা পরিবাহের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহের মধ্যে একটা হিট প্রডিউসড হয় বা একটা তাপ উৎপন্ন হয়। এখন এই তাপ কত উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করে ওই পরিবাহের রেজিস্ট্যান্স, ওই পরিবাহীর যে গঠন, বা ওই পরিবাহীর মধ্যে দিয়ে কত সময় যাবত এই কারেন্টটা প্রবাহিত হবে, তারপরে এই কারেন্টের পরিমাণ কত, এইসব বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো নর্মালি আমরা মনে রাখবো যে যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন সেখানে তাপ উৎপন্ন হবে, এটাকে আমরা বলি হিটিং ইফেক্ট বা তাপীয় ফল, কারেন্ট প্রবাহের তাপীয় ফল। এরপরে আরেকটা ইফেক্ট আছে চুম্বকীয় বা ম্যাগনেটিক ইফেক্ট বা চুম্বকীয় ফল। অর্থাৎ যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে ইলেকট্রিসিটি আর এই ম্যাগনেট একদম একটা আরেকটার সাথে এমনভাবে জড়িত বা সম্পর্কযুক্ত যে এদেরকে আলাদাভাবে আসলে কল্পনা করা যায় না। অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপন্ন হতে হলে যেমন ম্যাগনেট প্রয়োজন, উপরের ক্লাসে তোমরা এগুলো পড়ে থাকবে। মূলত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা আসলে পড়বে, অন্য ডিপার্টমেন্ট হয়তো বা এগুলো অতটা পড়বে না। তো তোমাদের এইটুকু জেনে রাখো যে জেনারেটর বা অল্টারনেটর অর্থাৎ বড় যে পাওয়ার স্টেশনগুলো, সেখানে আমরা যে যখনই বিদ্যুৎ উৎপন্ন করতে যাই সেখানে অবশ্যই চুম্বক প্রয়োজন। চুম্বক ছাড়া ইলেকট্রিসিটি উৎপন্ন করা কিন্তু ব্যাপকভাবে সম্ভব নয়। ব্যাটারিতে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অল্প পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, অথবা সোলার সেল, সেমিকন্ডাক্টর দ্বারা আমরা এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে, ফোটন কণাকে কাজে লাগিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। কিন্তু হিউজ পরিমাণ বিদ্যুৎ যখন আমরা উৎপন্ন করি, যেমন যে কোনো ধরনের পাওয়ার স্টেশনে, তখন কিন্তু অবশ্যই আমাদের চুম্বক দরকার। তো যেমন চুম্বকের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয়, আবার বিদ্যুৎ প্রবাহিত হলে অটোমেটিক্যালি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো তখন তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এটাকেই বলা হয় বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় ফল বা ম্যাগনেটিক ইফেক্ট। এরপরে আরো ইফেক্ট আছে, যেমন কেমিক্যাল ইফেক্ট। কেমিক্যাল ইফেক্ট দেখো, যেমন কেমিক্যাল বললাম যে কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে আমি ব্যাটারিতে যেটা হয় বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার কোনো কেমিক্যালের মধ্যে যদি বিদ্যুৎ চালনা করি তাহলে সেখানে কিছু ফল হয়। যেমন ধরো যদি আমি সালফিউরিক অ্যাসিড পানির সাথে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিক্স করে তার ভিতরে যদি বিদ্যুৎ চালনা করি তাহলে দেখা যায় যে এই পানির অণুটা ভেঙে যায়। অর্থাৎ পানি আমরা কি জানি, পানি সমান H2O জানি, তাই না? এই H2O-টা ভেঙে অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। নর্মালি যদি আমরা পানিকে হিট দিই, দিলে কি হয়, পানি বাষ্পে পরিণত হয়ে যায়। পানির বাষ্পে হলে সেখানে কিন্তু সেটা যদিও বাষ্প হয় বা গ্যাসিয়াস হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু H2O একত্রেই থাকে। অর্থাৎ জলীয় বাষ্প সংকেত কিন্তু H2O, এখানে কিন্তু পানিই থাকতেছে। ওটাকে আবার ঠান্ডা করলে কিন্তু আবার তরল হয়ে যাচ্ছে, জাস্ট হিটের কারণে সে জলীয় বাষ্প হয়ে যায়, অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তন হয়। কিন্তু যদি আমি কারেন্ট পরিচালনা করে দিই পানির মধ্যে, তাহলে কিন্তু সেটা কেমিক্যালি অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। তো এই গেল ইফেক্ট। তো প্রথম চ্যাপ্টারে মোটামুটি এই বিষয়গুলোই আছে তোমাদের সিলেবাসে বা বইয়েও, যে বইগুলো তোমরা সাধারণত ফলো করো যে কোনো রাইটারের বা যে কোনো প্রফেশনে, তাতে এইগুলোই আলোচনা করা আছে। এর চেয়ে অতিরিক্ত যদি কিছু আলোচনা থাকে সেগুলো তোমার না করলেও চলবে, কারণ সিলেবাস অনুযায়ী আমি আলোচনা করেছি। সিলেবাসে এর বাইরে আর তেমন কিছু এই চ্যাপ্টারে নেই।
এরপরে দেখো আমরা যদি সেকেন্ড চ্যাপ্টারে আসি, সেকেন্ড চ্যাপ্টার আছে আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর, অর্থাৎ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে কন্ডাক্টরটা কি? দেখো আমরা সবাই জানি, এটা এটা একদম সবাই জানার কথা। তবে কন্ডাক্টর নামটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, কারণ যারা একটু ইংলিশে দুর্বল, ইংলিশ পড়ি না আমরা, তারা হয়তোবা কন্ডাক্টর নাম জানি না, পরিবাহী নামটা জানি। দেখো কন্ডাক্টর মানে হচ্ছে কি পরিবাহী, সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী বা কুপরিবাহী বলি, আর ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী। বাংলা শব্দটার সাথে ইংলিশ শব্দটাও শিখতে হবে, কারণ আমাদের এখানে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বাংলা ভার্সনে পড়াশোনা করানো হয় বা বাংলাই পড়ে, ইংলিশ সে পড়লে কেউ পড়তে পারে, লিখতে পারে, কিন্তু বাংলাই সাধারণত বেশি অ্যান্সার করে বা পড়ানো হয়। কিন্তু বাংলায় পড়লেও বাংলা অ্যালফাবেট গুলো ব্যবহার করি আমরা ঠিকই, যেমন ক খ ব্যবহার করি, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইংলিশ যে শব্দটা, ইংলিশ ওয়ার্ডটা কিন্তু আমি এই ইংলিশই রাখতেছি, অর্থাৎ এখানে কন্ডাক্টর কন্ডাক্টর ব্যবহার করতেছি, পরিবাহী কথাটা ব্যবহার করতেছি না। কন্ডাক্টরটা হয়তো বা এভাবে না লিখে আমি এভাবে বাংলা অক্ষর দিয়ে লিখতেছি আর কি, আমাদের যে অ্যালফাবেট আছে সেটা দিয়ে লিখতেছি। তো একইভাবে সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এরকম অনেক ইংলিশ শব্দগুলো তোমার জানতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে তুমি বাংলাটা জানো, ইংলিশ শুধু শব্দটা না জানার কারণে পরীক্ষায় অ্যান্সার করতে পারতেছো না। তো যাই হোক, দেখো কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে সহজ যে সংজ্ঞা সেটা যদি আমরা বলি, তাহলে কন্ডাক্টর মানে জানি আমরা যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজেই প্রবাহিত হতে পারে বা ইলেকট্রন সহজেই প্রবাহিত হতে পারে, সেটাই হচ্ছে আমাদের পরিবাহী বা কন্ডাক্টর। এরপর সেমিকন্ডাক্টরটা কি বা ইনসুলেটরটা যদি আগে বলি, যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ একদমই চলাচল করতে পারে না, স্বাভাবিক অবস্থায় বা স্বাভাবিক তাপমাত্রায় একদমই প্রবাহিত হতে পারে না, সেগুলোকে আমরা বলি ইনসুলেটর বা অন্তরক বা অপরিবাহী। আর এই দুইয়ের মাঝামাঝি যে পদার্থগুলো তাদেরকে আমরা বলবো সেমিকন্ডাক্টর, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ অল্প পরিমাণে প্রবাহিত হবে বা আংশিক প্রবাহিত হবে, সেটাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। এই যে সংখ্যাগুলো আমি বললাম, এই সংখ্যাগুলো তোমরা সবাই জানো, এই সংখ্যাগুলোকে আমরা বলে থাকি সাধারণত সাধারণ সংখ্যা। আরেকটা সংখ্যা আছে, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং করতে আসছো, যেটাকে আমরা বলি ইলেকট্রনীয় সংখ্যা। খেয়াল করো, ইলেকট্রনীয় সংখ্যাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। দেখো সিলিকনে আমরা জানি কি, সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 14, এটা যদি সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে? এই যে 2n² সূত্র একটু আগে লেখালাম, এই সূত্র অনুযায়ী 2 8 তারপর 4 হবে। তাহলে আমরা আগে এই ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের সংখ্যাটা দেব, ইলেকট্রনীয় সংখ্যার ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের সংখ্যাটা আমরা আগে দেব। যখন সাধারণ সংখ্যা দিলাম তখন এটা সবার শেষে দিলাম, ইলেকট্রনীয় সংখ্যার ক্ষেত্রে এটাকেই আগে দেব। দেখো তাহলে সহজ হবে আর কি। তাহলে ইলেকট্রনীয় সংখ্যাটা হচ্ছে যে সকল পদার্থের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ঠিক 4টি ইলেকট্রন থাকবে, সেই সকল পদার্থকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। দেখো এখানে যদি একটা সিলিকন হয়, তাহলে 2 8 4 আমি শেষ কক্ষপথটা আঁকালাম, যেটা তোমরা পারবা। শেষ কক্ষপথে দেখো ঠিক 4টা ইলেকট্রন আছে, তাই না? একইভাবে যদি জার্মেনিয়াম করি আমরা, জার্মেনিয়াম, তাহলে জার্মেনিয়াম দেখো আমরা জানি 32, তাহলে এটা কত হবে? 2 8 18, কত হলো? 20 আর 8 28, বাকি থাকতেছে কয়টা? 4টা। তাহলে দেখো আমার সংজ্ঞা অনুযায়ী ঠিক আছে না? তাহলে আমরা বুঝলাম যে সিলিকন এবং জার্মেনিয়াম এই দুইটা পদার্থ হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তাহলে আমি কি বললাম? ইলেকট্রনীয় সংজ্ঞা অনুযায়ী সেমিকন্ডাক্টর হচ্ছে যে সকল পদার্থের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ঠিক 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে প্রধান শক্তি স্তরের, সেই সকল পদার্থকে আমরা বলবো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বা কুপরিবাহী পদার্থ। যদি এটা তোমার মনে থাকে তাইলে আমি সহজেই কন্ডাক্টর এবং ইনসুলেটর মনে রাখতে পারবো। দেখো যদি less than 4 হয়, less than 4, আর যদি এই greater than 4 হয়, যদি less than 4 হয় তাহলে এটাকে আমরা বলবো কন্ডাক্টর, অর্থাৎ 4 এর চেয়ে যদি কম ইলেকট্রন থাকে, সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3,
অর্থাৎ কোনো পদার্থের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে যদি একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাইলে সেই পদার্থকে আমরা বলবো কন্ডাক্টর বা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। যেমন আমরা একটু আগে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন আছে।